সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী, শিক্ষার সাথে সম্পৃক্ত সমস্ত ব্যক্তিবর্গ এবং যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন নেব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা, যে কারণে তোমরা ঝটপট তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা এখন চলে যাব আমাদের মূল পাঠে। আর প্রথমেই সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী প্রধান শিক্ষক, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর। আমরা এখন দেখব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকার একটি কবিতা। চিত্রের ছবিগুলো দেখে তোমরা চিন্তা করবে যে আমরা এখানে বেশ কয়েকটি ছবি দেখব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছবিগুলো দেখে একটু চিন্তা করো। এই দৃশ্যগুলো দেখার সময় কি মনে হয়? খুব সুন্দর দৃশ্য, তাই না? হ্যাঁ, দেখলে মন জুড়িয়ে যায়। তো এইগুলো আমরা যখন দেখি তখন আমাদের মনের ভিতরে একটি কল্পনা হয়। কি কল্পনা হয় সেটা? যে বারবার দেখতে ইচ্ছে করে, আবার ফিরে আসতে ইচ্ছা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আমরা একটু শিক্ষণফল দেখে নিই যে এই পাঠ শেষে তোমরা কি কি শিক্ষণফল অর্জন করবে। আমরা 1 নম্বরে নির্ধারণ করেছি যে কবি জীবনানন্দ দাশের পরিচয় বলতে পারবে, কঠিন শব্দের অর্থ বলতে পারবে, কবি এদেশকে নবান্নের দেশ বলেছেন কেন তা ব্যাখ্যা করতে পারবে, কবি কিভাবে এদেশে আবার ফিরে আসতে চান তা আলোচনা করতে পারবে। আমাদের এই 4টে শিক্ষণফল আমরা এর উপরেই আমাদের কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটু দেখে নেব কবি পরিচিতি। কবি জীবনানন্দ দাশ, আমরা তার ছবি দেখতে পাচ্ছি। কবির জন্ম 1800, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে নিশ্চয় যে কবি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারিতে। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে। তাহলে কবির জন্ম আমরা দেখলাম, কবি 1899 খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। আমরা এখন দেখে নিই কবির কর্মজীবন। কবির কর্মজীবন ছিল অধ্যাপনা। কলকাতা সিটি কলেজ, ব্রজমোহন কলেজ, হাওড়া কলেজ, এই সমস্ত কলেজে কবি অধ্যাপনা করেছেন। তিনি সেখানে পড়িয়েছেন।
কবির কাব্যগ্রন্থ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবির বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে। রূপসী বাংলা, ঝরা পালক, মহাপৃথিবী, এগুলো উল্লেখযোগ্য। কবির মৃত্যু 1954 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় নিহত হন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কবি সম্পর্কে দেখলাম। এখন তোমাদের কাজ করতে হবে। যেহেতু তোমাদের খাতা কলম প্রস্তুত আছে, তোমরা খুব দ্রুত লিখে ফেলবে কবি কোথায় জন্মগ্রহণ করেন, কবির কর্মজীবন কি দিয়ে শুরু হয় এবং কবি কিভাবে মারা যান। এই প্রশ্নের উত্তর তোমরা চটপট লিখে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি এতক্ষণ তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলেছ। এবার আমরা মূল কবিতাটি দেখব। আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙাই, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেশা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ঝরাতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবাই রাঙা মেঘ সাতরায়ে অন্ধকার আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমাদের মূল কবিতাটি দেখলাম। আর তোমরাও এই কবিতাটি আমার সাথে সাথেই দেখছো এবং তোমরা এটা পড়ে নেবে। আমি একটু এগিয়ে যাব। এখন আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে ঘুঙুর অর্থ হচ্ছে নূপুর বা পায়ের অলংকার। এরপরে তোমরা দেখছো ডাঙা, শুকনো জায়গা, স্থলভূমি, অর্থাৎ যেখানে পানি থাকে না। সুদর্শন, সুদর্শন হচ্ছে এক ধরনের গোবরে পোকা। ডিঙা, ছোট নৌকা। নিড় বা নিড়ে পাখির বাসা। তোমরা দেখতে পাচ্ছ যে গাছে অসংখ্য পাখির বাসা। ধবল, আমরা দেখছি ধবল অর্থ সাদা। আমরা তাহলে এতক্ষণ বেশ কিছু নতুন শব্দ তার অর্থগুলো দেখে নিলাম। এখন তোমাদের
আবার একটি কাজ করতে হবে। ক্লাস হলে আমরা হয়তো জোড়াই দিতাম, কিন্তু যেহেতু অনলাইনে ক্লাস, সেই ক্ষেত্রে তোমাদেরকে যার যার লিখতে হবে। তোমরা শুধু লিখবে ডাঙা শব্দের অর্থ কি, সুদর্শন শব্দের অর্থ কি এবং ধবল শব্দের অর্থ কি, শুধুমাত্র এই তিনটি লিখবে। তাহলে শব্দ তিনটি লিখে নাও: ডাঙা, সুদর্শন এবং ধবল। হ্যাঁ, অবশ্যই তোমরা লিখতে পেরেছো ডাঙা শব্দের অর্থ, সুদর্শন শব্দের অর্থ এবং ধবল শব্দের অর্থ। এগুলো দিয়ে বাক্য রচনা তোমাদের করা লাগবে না। আমরা এখন চলে যাব আমাদের পাঠ বিশ্লেষণে। আমরা এখানে বেশ কিছু ছবি দেখছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে। কবি জীবনানন্দ দাশ আবার ফিরে আসতে চাই এই বাংলায়। কোথায় ফিরে আসবে? ধানসিঁড়ির তীরে। কিভাবে আসবে? মানুষ হয়ে তো আসতে পারবে না। তাহলে বলছে যে কবি আবার ফিরে আসবেন এই ধানসিঁড়ির তীরে, অর্থাৎ এই নদীর তীরে আবার ফিরে আসবে, যে হয়তো শঙ্খশীল অথবা শালিকের বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, অথবা ভোরের যখন কাক চারিদিকে ছোটাছুটি করে বেড়ায়, হয়তো সেই কাক হয়ে আসবে যে কার্তিকের নবান্নের দেশে, যে এদেশের মাটি খুব উর্বর, এখানে কার্তিকের সময় নতুন নতুন যে ফসল সেগুলো ওঠে, বিশেষ করে ধান ওঠে, এখানে ফিরে আসবে। কুয়াশার বুকে ভেসে একদিন আসবে কাঁঠাল ছায়ায়। তা কুয়াশা, সাধারণত যখন কুয়াশা থাকে, শীতের সময় কুয়াশা বেশি হয়, এই সময় কৃষকেরা খেজুর রস পেড়ে নিয়ে আসে। আমরা দেখছি সেই খেজুর রস পেড়ে নিয়ে আসছে, যে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়। আমরা এখানে দেখছি একটি কাঁঠাল, সেই কাঁঠাল গাছ সেই ছায় আবার ফিরে আসতে চাই। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। এ কবির কল্পনা, অথবা হাঁস হয়ে আসবে আর তার পায়ে থাকবে কিশোরীর যে ঘুঙুর, সেই ঘুঙুর থাকবে তার লাল পাই, আর সারাটা দিন কেটে যাবে। কোথায় কেটে যাবে? সারাদিন কেটে যাবে কলমির যে গন্ধ ভরা সেই জলে, সেই পানিতে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। যে আবার হয়তো যে ফিরে আসবে এই বাংলার যে সমস্ত নদী আছে, মাঠ আছে, যে সমস্ত ক্ষেত আছে, ফসল আছে, সেগুলোকে ভালোবেসে জলাঙ্গির যে ঢেউয়ে ভেজা বাংলা, এই বাংলার সে সবুজ করুণ ডাঙায় কবি আবারও ফিরে আসতে চাই। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। যে হয়তো তুমি দেখবে যে সন্ধ্যার যে বাতাস, ওই বাতাসে উঠছে সুদর্শন, অর্থাৎ যে গোবরে পোকা, এটা উঠছে। অথবা তুমি শুনবে যে শিমুলের ডাল, এই শিমুলের ডালে হয়তোবা একটি পেঁচা, লক্ষ্মী পেঁচা, সে ডাকছে। তুমি এভাবেও দেখতে পারো কবির যে কল্পনা, কবি হয়তোবা
এভাবে ফিরে আসলেও আসতে পারে। হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। যে হয়তো খোয়ের ধান শিশু ওদের কাছে ছড়াচ্ছে, উঠানের যে ঘাস থাকে ওর মধ্যে শিশু এরকম ভাবে সে ঘাস ছড়িয়ে দিচ্ছে। অথবা রূপসা যে ঘোলা জল, ওখানে যে পানি সবসময় ঘোলা থাকে, সেই ঘোলা জলে হয়তো দেখবে যে কিশোর এক সাদা ছেঁড়া পালে সে তার নৌকা বেয়ে বেড়াচ্ছে। ডিঙাবাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। যে ডিঙাবাই রাঙা মেঘ সাতটিয়ে দেখবে যে অন্ধকারে আসিতেছে নিড়ে, যে তারা সমস্ত কিছু পার হয়ে বিভিন্ন রাস্তা অতিক্রম করে সাঁতরিয়ে অন্ধকারে তারা নেড়ে ফিরে আসছে। কে ফিরে আসছে? দেখবে যে ধবল বক, সে আবার বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে সে আবার তার নেড়ে ফিরে আসছে। কবি বলছে যে তুমি আমারই পাবে। কোথায় পাবে? যে আমরা প্রথম থেকে এ পর্যন্ত যত দেখলাম, যে এদের ভিড়েই হয়তো বা তুমি কবিকে ফিরে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত আমাদের আজকের কবিতা আবার আসিব ফিরে। তো যেহেতু তোমরা এতক্ষণ সুন্দরভাবে এই কবিতাটি দেখলে, এবার তোমাদের একটি কাজ করতে হবে, যে কবি কিভাবে এদেশে ফিরে আসতে চায় তা ব্যাখ্যা করো। আমরা দেখলাম যে কবি বিভিন্ন আঙ্গিকে ফিরে আসতে চায়। তো তোমরা মাত্র 5টি বাক্যে লিখবে যে কবি কিভাবে ফিরে আসতে চায়। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে তোমরা এতক্ষণ এই উত্তরটি লিখতে সমর্থ হয়েছ। এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ যে কাজ, মূল্যায়ন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আর দেরি নয়, চলো আমরা এখন আমাদের মূল্যায়নে যাই। আমরা প্রশ্নগুলো দেখে নেব, যে কবি কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কত সালে মারা যান, ডিঙা শব্দের অর্থ কি, নিড়ে শব্দের অর্থ কি, কবি কুয়াশার বুকে ভেসে কোথায় আসবে, সন্ধ্যার বাতাসে কি ওড়ে, কিশোর কোথায় ডিঙাবাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুধুমাত্র 1, 2, 3, 4 এভাবে 7 পর্যন্ত লিখে শুধু উত্তর লিখবে, প্রশ্ন লেখার দরকার নেই। যেমন কবি কোথায় জন্মগ্রহণ করেন, তোমরা 1 দিয়ে শুধু সালটা লিখে ফেলবে। 2 দিয়ে তোমরা লিখবে যে কবি কত সালে মারা যান। ঠিক তেমনিভাবে 3 দিয়ে লিখবে ডিঙা শব্দের অর্থ কি। এভাবে আশা করছি যে তোমরা 7টি লেখা হয়ে গেছে। এখন তোমরা আমার সাথে এগুলো মিলিয়ে নেবে। তাহলে কবি কোথায় জন্মগ্রহণ করেন। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা সবাই লিখেছো বরিশালে। কত সালে মারা যায়? 1954 সালে। কিভাবে? ট্রাম দুর্ঘটনায়। ডিঙা শব্দের অর্থ কি? ছোট নৌকা। নিড়ে শব্দের অর্থ পাখির বাসায় বা পাখির বাসা। কবি কুয়াশার বুকে ভেসে কোথায় আসবে? কাঁঠাল ছায়ায়। সন্ধ্যার বাতাসে কি ওড়ে? সুদর্শন। কিশোর কোথায় ডিঙাবাই? রূপসার ঘোলা জলে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা সঠিকভাবে
এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সর্বশেষ বাড়ির কাজ তোমরা লিখে নাও যে তোমার নৌকা চড়ার অভিজ্ঞতা, নৌকা চড়ার অভিজ্ঞতা সেটা 10 লাইনে লিখবে। কয় লাইনে লিখতে হবে? 10 লাইনে। তাহলে আমাদের বাড়ির কাজ তোমার নৌকা চড়ার অভিজ্ঞতা, অর্থাৎ তোমরা যখন নৌকায় চড়েছো ওই সময় তোমাদের কিরকম মনে হয় সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমরা 10 লাইন এটা লিখবে। আর যখন তোমাদের বিষয় শিক্ষক তোমাদের হোম ভিজিটে যাবে অথবা যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে এটি মূল্যায়ন করে নেবে। এতক্ষণ এই ক্লাসে আমার সাথে থাকার জন্য সুপ্রিয় শিক্ষার্থী সহ সুধী মণ্ডলী সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আজকের ক্লাস শেষ করছি। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল রাখবে এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই বাড়িতে অবস্থান করবে এবং কোনো কারণে বাইরে যাওয়ার প্রয়োজন পড়লে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ।